need your guidance always. Next, I welcome our special guest. এরকম একটা সাবজেক্টের উপরে এবং এখানে যে নাম দিয়েছে, আজকাল তো আমাদের মতো যেরকম ডাইরেক্ট নামটা এইসব নেই, এখন এইরকম অ্যাসোসিয়েশন এখন দেয় ট্রাইনেটসকন উদ্ভুত। তো এই ট্রাইনেটসকন 2026-এ আজকে এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা হেলথ সার্ভিসের ডাইরেক্টর ডক্টর দেবশ্রী দেববর্মা মহোদয়, ডক্টর বিকাশ ভট্টাচার্য, ডায়াবেটোলজিস্ট, গুয়াহাটি, প্রেসিডেন্ট নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি, এবং প্রফেসর ডক্টর মুকুট রায়, অর্গানাইজিং চেয়ারম্যান ট্রাইনেটসকন 2026, ডক্টর মুনিরুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি, প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক, প্রেসিডেন্ট নর্থ ইস্ট ডায়াবেটিস সোসাইটি, এবং এখানে উপস্থিত আছেন শ্রী তপন মজুমদার, প্রিন্সিপাল এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, শ্রী বিধান গোস্বামী, এমএস এজিএমসি, শ্রী এইচপি শর্মা, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এবং অন্যান্য যারা এমিনেন্ট ডায়াবেটোলজিস্টরা আছেন ফ্রম নর্থ ইস্টার্ন রিজন থেকে, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া বন্ধুরা। আজকে 3rd অ্যানুয়াল কনফারেন্স অফ নর্থ ইস্ট ডায়াবেটিস সোসাইটি যে ট্রাইনেটসকনে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা সাবজেক্ট ডায়াবেটিস, এটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিজিজ characterized by elevated levels of blood glucose, that is blood sugar, and when the pancreas does not produce insulin. সহজ সরলভাবে আমরা এটাই বুঝি। এবং যখন আমরা ব্লাড দিই, খালি বসে থাকি কখন রিপোর্টটা আসবে, এবং এই রিপোর্ট যত বড় শক্তিমান ব্যক্তি হোক, একটু কিন্তু বুকটা একদম টিপ 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 করে যে কখন যেন রিপোর্টটা আসবে, কোথায় এলিভেটেড ব্লাড সুগার থাকবে। যাদের আছে তো সবসময় ভাবে আমার ঠিক আছে কিনা, আর যখনই দেখে যে আমার কম আছে, সাথে সাথে মিষ্টি খাওয়া আরম্ভ করে দেয়। এতদিন ধরে না না নো নো মিষ্টি নো মিষ্টি, কিন্তু এরপরে মনে করছে যে না, খাওয়া শুরু করে দেয়। তো এটা মানে হাইড অ্যান্ড সিক এফেক্টের মতো। এবং এই ডায়াবেটিস আজকে, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমাদের খুব উদ্বেগজনক। আমরা সবাই জানি এটা সাইলেন্স কিলার বলে। আস্তে আস্তে সমস্ত অর্গানগুলো খেতে থাকে, নষ্ট করে দেয়। এবং কখন যে ডায়াবেটিস হবে, প্রথমেই কারোর ডায়াবেটিস যদি ধরা পড়ে, প্রথমেই জিজ্ঞেস করে আপনার বাবার আছে, আপনার মার আছে, আপনার ফ্যামিলির মধ্যে কেউ আছে কিনা। তো যে কোনো রোগের হলে প্রথমে, এটা তো ডিএনএর মধ্যে, ইভেন সিজোফ্রেনিক পেশেন্ট হোক, মেন্টাল পেশেন্ট হোক, ওই একই কথা জিজ্ঞেস করতে হয় যে আপনার ফ্যামিলির মধ্যে কেউ আছে কিনা। তো আমি যতটুকু বুঝি আর কি, এরকম অনেকেরই আছে যে ফ্যামিলির মধ্যে মা বাবার আছে, কিন্তু ছেলে মেয়েদের হয় না। যে কোনোটাই, এটা একটা মানে বলা যায় যে পসিবিলিটি। আবার কোনো না কোনো সময় যেখান থেকে শুরু হয়েছে, তার মা বাবার তো ছিল না, তো একটা পয়েন্ট থেকে কেউ না কেউ হয়েছে। এবং আমি যদি বলি যে না 10 দশক ধরে আমার খুঁজতে হবে, তাহলে কারোর না কারোর ছিল। আর তখন ডায়াবেটিস নির্ণয় হতো কিনা আমার জানা নেই। তো এইরকম একটা অবস্থার মধ্যে আজকে সারা পৃথিবীর মধ্যে ডায়াবেটিস নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। এবং তো আগে যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, এই ডায়াবেটিস নিয়ে উনিও উদ্বিগ্ন। সারা পৃথিবীতে তো এটা আছে, এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। এবং টাইপ 2 যেটাকে সবচেয়ে বেশি যেটা হয় ডায়াবেটিসের, টাইপ 2টাই বেশি, এবং সেটা প্রায় 90 থেকে 95% ডায়াবেটিস টাইপ 2। এটাই নিয়ে মেইন আমাদের চিন্তা। এবং আস্তে আস্তে কিন্তু প্রতিদিন ডায়াবেটিসের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এখানে এটা
ইন্টারন্যাশনালি একটা সার্ভে করা হয়েছে, যেখানে দেখা গেছে 50 কোটিরও বেশি এখন মানুষ ডায়াবেটিসে ভুগছে। ভাবুন। শুধু তাই নয়, আরেকটা রিপোর্ট যেটা আমার কাছে আছে, সেখানে দেখা গেছে এই সমীক্ষায় প্রায় 80 কোটির কাছাকাছি এবং তার বেশিও এই ডায়াবেটিস রোগে আক্রান্ত। এবং এটার কারণ হিসাবে দেখাচ্ছে যে যত বেশি মানুষ বয়স হচ্ছে বার্ধক্যজনিত অবস্থায়, তখন সেটা ধরা পড়ে। অনেকের ওবিসিটির থাকলে একটু চিন্তা হয় যে তার ওবিসিটি যেহেতু হচ্ছে, তাহলে প্রপার তার যেরকম বার্ন করার উচিত ছিল শরীরে, সেরকম বার্ন হচ্ছে না। এছাড়া এখন ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াতে আমাদের আরবানাইজেশনও বাড়ছে। আগে আমরা হেঁটে হেঁটে অনেক জায়গায় যেতাম, এখন কোথায় হেঁটে যায়? প্রথমে গাড়ি আছে কিনা, আগে তো স্কুটার, আগে বাইসাইকেলের পরে চলে এলো স্কুটার, স্কুটারের পরে এখন বাইকের পরে এখন গাড়ি, এবং গাড়িও আবার খুব আরামদায়ক গাড়ি হতে হবে। মানে আস্তে আস্তে যেরকম এখন গাড়িরও প্রথমে মিসেসকে নিয়ে যাবে গাড়ির শোরুমে, এবং সেটা কিরকম আরামদায়ক, তো এই আরামদায়ক কিন্তু করে দিয়ে আরাম হারাম, এরকম একটা অবস্থা হয়। এবং এইসব কারণেই কিন্তু আমাদের যে জীবনশৈলী, এই জীবনশৈলীর কারণেও কিন্তু সেটা হচ্ছে। এবং আমি দেখেছি, যদি আমি জানি না ডাটা কি বলে, এই যে আনন্দের নামে অনেক সময় জীবনশৈলী কিন্তু পরিবর্তন হয়, এবং ওইসব পেশেন্ট বা ওইসব ব্যক্তিদেরই দেখি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। 70 জন, পরবর্তী সময়ে 85 জন এসে, এবং এরা অভিভূত, এবং এক একজন বড় বড় সায়েন্টিস্ট, এবং ওরা ইনভেস্ট করতে চায় এত রোজগার সারা পৃথিবীতে, এবং ওনারা বলছেন অনেকে জানেনই না। এবং এই কারণে প্রচুর ইনভেস্টার্স তো আসে বাইরে, কিন্তু এই যে ইনভেস্টাররা কিন্তু আমাদের মেইন রুটস, তারা কিন্তু আমাদের কাছে একটা কোর পিপল। তাদেরকে বলছে সামনের বার যখন করবেন প্রায় 300-400 লোক আসতে পারে সারা ভারত, পৃথিবীর থেকে আসবে। তো আমাদের এটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা ইনোভেশনের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে আমাদের আগামী দিন, আমাদের ত্রিপুরা, যেটা নতুন ত্রিপুরার কথা আমি বলছি, আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবে। আমাদের ট্রমা কেয়ার সেন্টার আগে ছিলই না কোথাও, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রমা কেয়ার সেন্টার করছি, কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা করছি এখানে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা সবাই জানি, এই যে 5 লাখ টাকা করে একটা ক্যাপিং দেওয়া আছে যে এই ধরনের লোকরা তারাই খালি পাবে প্রতি বছর। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখন পর্যন্ত যে সেটেলমেন্ট হয়েছে, প্রায় 277 কোটির উপরে সেটেলমেন্ট হয়েছে, যারা দাবি করেছে নিষ্পত্তি। এখন কথা হচ্ছে যারা বাকি তাদের কি হবে। তা আমরা অনেক হিসাব নিকাশ করলাম। আমাদের যে ফিনান্স মিনিস্টার, আমি বললাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একটা করতে হবে, এবং সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে বাকি যে মানুষগুলো আছে আমাদের ত্রিপুরা, তাদের টোটাল কাভারেজ একমাত্র ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে 100% এই আরোগ্য যোজনায়, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনায় কিন্তু 100% স্যাচুরেশন ত্রিপুরাতে। অনেকে জানেনও না, অনেকে বুঝেনও না যে ঠিক আছে এটা কে কি কোথায় হবে না হবে, এর জন্য অ্যাওয়ারনেস করতে হবে আবার। তো সেই জায়গায় আজকে 37 কোটি 72 লক্ষ টাকার অলরেডি সেখানেও কিন্তু মানে সেটেলমেন্ট হয়ে গেছে, দাবি নিষ্পত্তি হয়েছে। কাজে এই ধরনের আয়ুষ্মান কার্ড আজকে হেলথের বিষয়ে আমরা মানে বিভিন্ন জায়গায় আমরা সেই কাজটা করছি। এখানে বিশ্রামগঞ্জে আপনারা জানেন যে একটা, সেটাও ডোনার মিনিস্ট্রি থেকে আমরা নিয়েছি, এবং ডোনার মিনিস্ট্রির মধ্যে যে বিশ্রামগঞ্জে এখানে আমরা একটা যে ড্রাগ রিহেবিলিটেশন সেন্টার আমরা করছি, এবং সেখানে প্রায় 121 কোটি টাকার উপরে আমি ভূমি পূজন করে এসেছি, সেখানে চলছে সে কাজ। এবং আরেকটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে সব ডিস্ট্রিক্টে ড্রাগ রিএডিকশন সেন্টার আমরা করতে হবে। অনেকগুলো প্রাইভেটেও হয়েছে, আমাদের এখানে নরসিংহর একটা আছে, কিন্তু সেটা কম।
এবং প্রতিটা ক্ষেত্রে প্রায় 20 কোটি টাকা করে আমরা খরচ করবো। অলরেডি 3টা জায়গায় আমি ভূমি পূজন করেছি। কয়েকটা জেনারেশন, আপনারা সবাই জানেন যে মায়ানমার থেকে ড্রাগ আসে এবং আসাম, মিজোরাম হয়ে ত্রিপুরাতে এগুলো আসে এবং বাংলাদেশে পাচার হয়, কিন্তু এই পাচারের মাঝখানে ত্রিপুরার ভিকটিম হয়ে যাচ্ছে এবং ইভেন জনজাতি গোষ্ঠীর মধ্যে প্রচুর। তো তাদেরকে এই যে অ্যাওয়ারনেস আমরা অলরেডি শুরু করেছি, আর যেভাবে ড্রাগস সিজ করছি আমরা, এর আগে কিন্তু হয়নি। আমার দুঃখ হয় যে এটা নিয়েও রাজনীতি হয়। আমাদের মনে আছে আমাদের সরকার যখন 2018-তে এসছে, তখন আমরা দেখেছি ড্রাগস নিয়ে কি অবস্থা হয়েছে। এখান থেকে গাঁজা পাচার হয়, আর এই ধরনের ইয়াবো ট্যাবলেট থেকে আরম্ভ করে মানে অন্যান্য সমস্ত যে সিনথেটিক ড্রাগস সব এখানে ঢুকছে। কি বলছেন বিরোধী দল নেতা? উনি সেদিন আমি দেখলাম, আমাদের সময় তো এগুলো ছিল না, 4-5টা ফেন্সি ডিল পাওয়া যেত। আমি বললাম, আরে একটু যান পেছনে, কেন মিথ্যে কথা বলেন? আমরা ধরছি এদেরকে। এবং ডিস্ট্রাকশনের দিক দিয়ে 131% আমরা ডিস্ট্রাকশন রেট বেড়েছে এখন। তো একদিকে ধরছি, যারা মেইন বাইরের থেকে ধরে নিয়ে আসছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বহু লোককে ধরে নিয়ে আসি, জিরো টলারেন্স। কিন্তু এটা কিন্তু এই যে 12 জন আমরা মন্ত্রী আছি, এই মন্ত্রীরা কিন্তু সব শেষ করতে পারবে না, বা আধিকারিকরা সবাই মিলে করতে পারবে না, যতক্ষণ ধরে এই জন সচেতনতা না হবে। আমি পাশ কাটিয়ে কেন যাব? কিসের ভয়? আমি কেন অবজেকশন দেব না? আমি জানি আমার বাড়ির গলির কোনার মধ্যে অন্ধকারে এগুলো করছে। এই যে একটা অবজেকশন দেওয়া, সরকার আপনার সাথে আছে, সেখানে আপনারা যখন এটা একটা গণ আন্দোলন করবেন, তবে এটাকে আপনারা এই যে আমরা বললাম জিরো টলারেন্স, তার স্যাচুরেশন পয়েন্ট আসবে। আমরা এখানে একটা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 65% লোক যারা এই নন কমিউনিকেবল ডিজিজে কিন্তু মারা যায়, সেটা হাইপার টেনশন আর ডায়াবেটিস তো আছেই। আজকে এখানে ডায়াবেটিসের প্ল্যাটফর্মে কথা বলছি, ব্লাড প্রেশার, ক্যান্সার ইত্যাদি। সেটা আমরা রিসেন্টলি আমি শুরু করেছি, বেশি দিন না, 1 মাস হবে। এবং আগের থেকে আমি নিজেও জানি না আমার এই রোগগুলো আছে কিনা। সেখানে অন্যান্য বিভিন্ন স্পেশালিস্টদের উপর ঢুকানো হয়েছে এবং আমরা চাই সেখানেও আমরা টার্গেট আমরা করেছি। আমরা আইএলএস এ ঢুকতে বা দিকে একটা জায়গা আছে, আপনারা জানেন, সেটাকে এয়ারমার্ক করেছি। কথায় কথায় চোখের জন্য ওই রেটিনার প্রবলেম, আর ডায়াবেটিসের তো আপনারা জানেনই, ডায়াবেটিস রেটিনোপ্যাথি কত কিছু হয়। তো সেই জায়গায় তার জন্য 100 বেডেড একটা মাল্টি স্টোরিড একটা টার্সিয়ারি আই হসপিটাল আমরা সেখানে স্থাপন করব। অলরেডি সেটা ডিসিশন বিধানসভার মধ্যে আমরা আমাদের বাজেটের মধ্যে আমরা রেখেছি। 2024-25 সালে আমরা 1132টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা চালু করেছি 2024-25 থেকে খালি। আরেকটা এটা আপনাদের এখানে যেহেতু সুযোগ পেয়েছি, আপনারাও জানার দরকার, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান অলরেডি 8th ফেজ হয়ে গেছে আমাদের সরকার আসার পর, এখন 9th পর্যায়ে চলছে। এবং 1 থেকে 19 বছরে আমরা টার্গেট করেছি এত লক্ষ লোকের। এবং আপনারা শুনে খুশি হবেন যে টার্গেট আমরা যা করলাম 100% গত বছর অব্দি সেটা আমরা কিন্তু 100% আমরা লাভ পেয়েছি। এবং সেখানে এবারও আমরা সেই কাজটা করছি। সেখানে এক একবার এক একটা জিনিস আমরা অ্যাড করি। সেখানে যেখানে আওতায় যে এই আওতায় এই অভিযানের স্কুল, অঙ্গনওয়াড়ি, কলেজ এবং বাড়ি বাড়ি গিয়ে যেখানে কৃমি নাশক ট্যাবলেট, ভিটামিন এ, ওআরএস প্লাস জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড বিতরণ করা। এগুলো কিন্তু বলতে সোজা, কিন্তু এগুলো দিলে শরীর যে সুস্থ রাখা যায়, এবং এর অভাবে কিন্তু অনেক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটে, বিশেষ করে গ্রামে গঞ্জে। আরেকটা যেটা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, আমরা তো ডায়রিয়া হলে আরে ঠিক আছে ডায়রিয়া হয়েছে ওষুধ, কিন্তু এটাকে স্টপ করতে হবে। এবং বিশেষ করে এই 8টা যে জেলা আছে সেখানে 5 ইয়ার্সের যারা নিচে আমরা টার্গেট করেছি 2,95,000। এবং সেখানে আমরা এই স্টপ ডায়রিয়া, এবং দেখা গেছে এটা কিন্তু ইট ক্লিকড, এই অভিযানে আমরা কিন্তু এটার
মানে রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্ট পেজ অনেকগুলো আসছে। আমরা অলরেডি একটা প্রাইভেট পার্টির সাথে কথা হয়েছে, ওনারা এই ডিসি এলাকায় আমাদের একটা মেডিকেল কলেজ খোলার জন্য ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের আগেরও ইচ্ছা ছিল। ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তার জন্য এই দুটো জায়গায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিকের 75 কোটি টাকা করে আমরা পেয়েছি। এবং আমি বলেছি বিল্ডিং শুরু হোক, কিন্তু ক্লাস শুরু করে দাও। যে এক্সিস্টিং যে বিল্ডিং আছে বা অন্য কোথাও বিল্ডিং, সেখানে ক্লাস অলরেডি আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। এই যে ধলাই জেলায় যেটা মেডিকেল কলেজ হবে, সেখানেও কিন্তু মানে আরো মেডিকেল সিট আরো বাড়বে। এখন ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, স্টেট ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এখানে ফিশারি কলেজ আছে, ভেটেরিনারি কলেজ আছে, সংস্কৃত ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। তো এতগুলো ইউনিভার্সিটি আজকে, আগে এরকম একটা অবস্থা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং সব আমাদের এখন ত্রিপুরাতে হয়েছে। যে কারণে আমরা ডিসিশন নিলাম যে মেডিকেল সাইডে এতগুলো, ডিএমএ সাহেব এখানে আছেন, আমরা অলরেডি ডিসিশন নিয়েছি ক্যাবিনেটে যে আমরা একটা এখানে হেলথ হাব করব। এবং হেলথ হাব যদি করতে হয় তাহলে এখানে আমাদের একটা হেলথ ইউনিভার্সিটি করতে হবে, এবং সেটা অলরেডি আমরা ক্যাবিনেটে পাশ করেছি। সেটা আগামী দিন আমাদের হবে। আমরা কেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাব? আমাদের যে পয়সা দিতে হয়, আমাদের যদি নিজস্ব হেলথ ইউনিভার্সিটি হয় তাহলে অনেক সুবিধা হবে। আর হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন যাবে, ওদের মধ্যে কিন্তু কমফোর্ট জোন বা কমফোর্ট ফিল করবে না। এই সরকার আপনারা দেখবেন যে একটা মানবিকতার একটা দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক কাজ করে। ফর এক্সাম্পল, মাত্র 10 টাকার বিনিময়ে এখানে যারা গভর্নমেন্ট, আমাদের এজেন্সির মধ্যে যারা পেশেন্ট পার্টি আসে, পেশেন্ট তো ভিতরে ভর্তি, খাবারের জন্য এদিক ওদিক করে, 10 টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা আমরা করেছি। আমি নিজে এখানে এসে সেটার ইনোগ্রেশন করেছি। এবং 2025-26 আমরা একটা বিধানসভায় বাজেট যখন পেশ হয়, সেখানে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার আমরা করেছি। অর্থাৎ বাইরের থেকে যখন মানুষ আসে পেশেন্টকে নিয়ে, যারা ভুক্তভোগী তারাই বুঝে। আমরা যখন আমাদের নিজেদের সাথে, আমরা কিন্তু একবারও ভাবি না যে দূর দূরান্তে মানুষ কি অবস্থায় আছে। তাদের কথা যদি আমরা ভাবি যে পেশেন্ট কোন জায়গা থেকে এসছে, কোথায় কিভাবে এলো, আসার পরে পেশেন্টকে ভর্তি করালো, কিন্তু ওর থাকার বিষয়ে তার যে একটা নাইট শেল্টারের ব্যবস্থা করেছে, এবং সেখানে কম পয়সায় থাকা এবং কম পয়সায় খাওয়া, এই ব্যবস্থা আমরা অলরেডি যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি। আজকে পোস্ট গ্রাজুয়েট ত্রিপুরাতে কোনোদিন ভাবা যায় কোনোদিন? আজকে কোথার থেকে আজকে 119টি পোস্ট গ্রাজুয়েট ত্রিপুরাতে হয়ে গেছে এখন, এবং আমাদের টিএমসির মধ্যেও হয়েছে। আর এনএমসির এখন নতুন আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে, আমি দেখলাম গাইডলাইনটা, যে ইফ ইউ স্টার্ট ইউর কলেজ, নো প্রবলেম, ইট মে বি ফার্স্ট ইয়ার or সেকেন্ড ইয়ার, নো প্রবলেম, ইউ ক্যান অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েশন অলসো। তা আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম প্রথম তো একটা ফার্স্ট ব্যাচ বেরোবে, তবে এখন এই যে প্রাইভেট মেডিকেল কলেজ তারাও কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। যখন আমার কাছে ফাইল এসছে, আমি বললাম আর এটা কি হয় নাকি? আগে তো একটা ফার্স্ট ব্যাচ বেরোবে তবে তো। তারপর আমাকে যখন কাগজ দেখালো, দেখলাম যে না, তো আমি অ্যালাউ করে দিলাম। তো ডেন্টাল কলেজেও যখন এখন এনডিসি হয়েছে, ন্যাশনাল ডেন্টাল কাউন্সিল, সেখানেও এরকম হওয়ার চান্স আছে। তো আমি বললাম এখানেও এমডিএস স্টার্ট করো, তোমরা অ্যাপ্লাই করো, আমরা কথা বলবো ওনাদের সাথে। তো আজকে আমাদের যে বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে সেটাকেও, এবং যে সাব ডিভিশনাল হসপিটাল, সেইগুলো যাতে স্ট্রেংথেনিং করা যায়। আমি নিজেও যাই প্রথমে অনেক জায়গায়, গিয়ে দেখি ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর, এবং আগের তুলনায় অনেক ইনফ্রাস্ট্রাকচার পরিষ্কার দিক দিয়ে অনেক বেটার। আমি বলছি না 100% সুন্দর হয়ে গেছে, তারপরেও মনিটরিং এর যে ব্যবস্থা সেটা কিন্তু আছে। ত্রিপুরার সেই আগের ত্রিপুরা নেই। বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা এবং এগ্রিকালচার, সব কটাতে কিন্তু আমরা
চেষ্টা করছি যে অন্যান্য যে রাজ্যগুলোর সাথে কম্পিট করার। আপনারা শুনে খুশি হবেন, আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে আমরা অলরেডি 347 প্রাইজ আমরা পেয়েছি অলরেডি 347। নীতি আয়োগ আমাদেরকে বলেছে যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে অলরেডি ঘোষণা করেছে। আমাদের ডিরেগুলেশনে, এত ছোট রাজ্য, ডিরেগুলেশন আমরা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছি। এবং আমাদের যে চিফ সেক্রেটারি মহোদয় যখন এবার দিল্লিতে গেলেন আজ থেকে 15-20 দিন আগে, ওনাকে পিপিটির মাধ্যমে যে ডিরেগুলেশন আপনি কি করে করলেন, এমন সব আইন সেই মানে ব্রিটিশদের আমল থেকে আরম্ভ করে বা এর আগে ইউপিএ গভর্নমেন্ট বা কংগ্রেস পিরিয়ডে কেউ এদিকে খবরই নেয়নি, আননেসারি। এবং এই আইনগুলো ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ অ্যাপ্রোচিং, এগুলো কিন্তু আস্তে আস্তে করে যদি না সরানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশা দিন। আমরা মানে ডে 1 থেকে আমরা কাজ করেছি এবং প্রথম পর্যায়ে আমরা যেহেতু টপ হয়েছি, সেখানে উনি যখন প্রেজেন্টেশন দিলেন তারপর উনি বলছেন, अरे देखो ये छोटा सा राज्य है, ये अगर इतना अच्छा काम कर सकते हैं तो आप इतना बड़ा बड़ा स्टेट हो, आप लोग क्यों नहीं कर सकते हो। এবং উনি যখন ফেরত আসলেন অনেক জায়গার থেকে মানে ইনভিটেশন আসলো যে কি করে আপনারা সেটা সম্ভব করলেন। আমাদের অফিসাররা গেছেন, সেখানে ট্রেনিং দিয়েছেন, কিভাবে করলো, সবাই অবাক হয়ে গেছে। তো এইভাবে আমরা ত্রিপুরা ছোট হলেও আমাদের মধ্যে যে মানে একটা মানসিকভাবে যে শক্তি, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের ডাক্তারবাবুরা আমি বহু দেখেছি, আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে এইমসে যায় বা বড় বিদেশেও আমাদের ছেলে মেয়েরা ডাক্তারি ক্ষেত্র এত ওনারা ট্রেনিং নিয়েছেন, এত ভালো রেজাল্ট করছেন, আমাদের মানে কোনো দিক দিয়ে কিন্তু আমাদের কমতি নেই, খালি প্ল্যাটফর্ম দরকার। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি যে প্রবাসী ত্রিপুরার একটা মানে সামিট করেছিলাম। হসপিটালে আসি, মেজের মধ্যে সব শুয়ে থাকে পেশেন্ট, দেখে খুব খারাপ লাগলো। আমি বললাম যে বাড়াতে হবে, এইভাবে হয় না। তো সেই জায়গায় আজকে 727টি খালি বেড ছিল, মানে সেই জায়গায় আজকে আমরা ডাবল প্রায় 1413টি করেছি, আরো 100 বেড করার চিন্তা ভাবনা করছি। অলরেডি আমি এখানে ভূমি পূজন করেছি, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার সেটা এজেন্সিতে হচ্ছে। আগরতলা এই মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি আমরা কোনোদিন ভাবিনি, এখানে প্রায় 250 কোটি টাকা খরচ করে একদম কর্পোরেট স্টাইলে আমরা সুপার স্পেশালিটি স্টার্ট করেছি। অলরেডি 9টা, আরো 4-5টাতে করার চিন্তা ভাবনা করছি। এখানে জিবি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ডের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ডোনার মিনিস্ট্রি থেকে আমরা ফান্ড পেয়েছি, এবং একটা এক্সক্লুসিভ টার্সিয়ারি সেন্টার হবে সেটা। এখন আমরা দেখেছি এই ধরনের সুপার স্পেশালিটি এবং এই ধরনের সুবিধা থাকার সত্ত্বে আজকে কিন্তু রেফার করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু অনেকাংশে কমেছে। আগে কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা হ্যাবিট, সেটা কিন্তু অনেকটা কমেছে। শুধু তাই নয়, এখন অলরেডি আমি আমাদের সেক্রেটারি মহোদয়কে বলেছি, আপনাদের ডাইরেক্টর এবং প্রিন্সিপাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওনাদেরকে বললাম যে একমাত্র কথা বলার জন্য যদি এইমসের মতো বা এরকম বড় বড় জায়গায় যেতে হয়, তো কেননা আমরা এখানে টেলিকনসালটেন্ট আমরা স্টার্ট করি, অনলি 5000 রুপিস যায়। আমরা বললাম আমরা দেবো 5000। এখানে মুখ্যমন্ত্রীর সময় বেশি একটা প্রোগ্রাম হয়, প্রতিদিন 2-3টে করে। আমি বললাম যাওয়ার দরকার নেই, আগেই পেশেন্টের যা যা তার হিস্ট্রি আছে, তার হিস্ট্রি শিট আপনি পাঠিয়ে দিন এইমসে, সেখানে পাঠিয়ে দিলে ও বুঝে নেবে কি কি তার সাইন সিমটম, কি তার প্রবলেম। আর যিনি কনসার্ন ডাক্তার সেও থাকবে, পেশেন্ট থাকবে, পেশেন্ট পার্টি থাকবে। তো সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এখানে। এবং এতে করে যে প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে কিনা পেশেন্টের অনেকটা কিন্তু তার কনফিডেন্স ডেভেলপ করবে। আবার যদি সত্যি তার হায়ার সেন্টারে যেতে হয় তাহলে যাবে, কিন্তু আননেসারি যাওয়া আসা সেটা কিন্তু আমরা বন্ধ করেছি। আজকে
আমরা মণিপুরে যেটা সিজা হসপিটাল, সেই সিজা হসপিটালের ওনাদেরকে প্রথমে আমরা পরীক্ষা করলাম। কিডনি ট্রান্সপ্লান্ট এখানে হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। প্রথমে আমাকে যা বলা হয়েছে যে প্রথমে শিওর শট যেখানে আছে যে যিনি গ্রহীতা এবং যিনি দিচ্ছেন তাদের যাতে ম্যাচ করে প্রপার। আমরা যারা অলরেডি ক্যাডাভার থেকেও নেওয়া যায়, কিন্তু সেটা অনেক পরে আমরা ভাবছি যে সেটা আমরা করব, এখন প্রথমে আমরা করব না। তো সেই জায়গায় 5টা যখন কিডনি ট্রান্সপ্লান্ট হলো, আমাদের কিন্তু আরো বেশি কনফিডেন্স ডেভেলপ করলো। আমরা বললাম হোয়াই নট হার্ট, হোয়াই নট লিভার, শরীরের এমন কোনো মানে শরীরের এমন কোনো জায়গা না যেটা ইচ্ছা করলে ট্রান্সপ্লান্ট করা যায় না। তো সেইভাবে আমরা চিন্তা করছি। যেটা বললো যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবিত তখনই হবে যদি স্বপ্ন দেখা যায়। আমরা করব, আশা করি আপনারা সবাই যদি আমাদেরকে সাহায্য করেন, নিশ্চয়ই আমরা করব। আর আমাকে সাহায্য বা আমাদের গভর্নমেন্টকে সাহায্য না, নিজেদেরকে সাহায্য সেটা করা প্রয়োজন। আজকে খোয়াই এবং সিপাহীজলা নতুন যে ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রায় 100 শয্যা সেখানে, সেই জায়গায় আমরা বৃদ্ধি করেছি। সেখানে আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, কালকেও আমাদের ক্যাবিনেটে ডিসিশন হয়েছে, এখানে ডেন্টাল কলেজ তো হয়েছে 63 সিটের নতুন করে। একটা বিটিএস এর সিট ছিল, এখন 63। আগে ত্রিপুরার থেকে মাত্র 12-13, আগে তো 5টা 6টা এরকম করতো, 12-13টা খালি এমবিবিএস এর সিট ছিল। আজকে আমাদের এখানে 450টা, আরো 100 সিট বাড়ছে। এবং এই যে সিজা হসপিটালকে আমরা যে জায়গাটা দিলাম, পরীক্ষিত তারা, সেখানে ওরা 900 কোটি টাকার সেখানে ওরা খরচ করবে এবং তাতে করে আস্তে আস্তে প্রথমে সুপার স্পেশালিটি শুরু করবে এবং মেডিকেল কলেজও করবে। আজকে আমার জানা নেই। এবং ওইসব ব্যক্তিদের এই ডায়াবেটিস এর সাথে সাথে অন্যান্য যে রোগ সেগুলো হওয়ার সুবাদে বহু লোকের খুব অল্প বয়সে কিন্তু মৃত্যুবরণ হয়েছে। আমি জানি না মানুষ কবে নিজেদেরকে ঠিক করবে, এটা আমার জন্য প্রযোজ্য। আমার মনে হয় কালকের থেকে আমি সকালে উঠে খুব করে 45 মিনিটস অ্যাটলিস্ট হাঁটবো। কিন্তু সেই একই সাইকেল, টাইম ম্যানেজমেন্টের, এখানে তো টাইম ম্যানেজমেন্ট মানুষের জন্য করে ফেলেছে, কিন্তু নিজের জন্য টাইম ম্যানেজমেন্ট হয় না। শরীর ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট, সেটা করা উচিত। কোনো না কোনো সময় আমাদের করতেই হবে এবং সবাই মিলে যে ফিজিক্যাল ফিটনেস একদিকে, আবার শরীর ঠিক রাখা এবং ইনসুলিন প্রডিউস করার জন্য কতগুলো আসনও আছে, যেখানে বলে যে প্যানক্রিয়াসের উপরে প্রেসার যদি পড়ে তাহলে, এরকম শুনি দেখি। আবার এরকমও দেখা গেছে যিনি দেখাচ্ছেন প্যানক্রিয়াসের উপরে আসন, উনি দেখলাম তাড়াতাড়ি চলে গেছেন। কোনটা যে ঠিক, তারপর রিসার্চ রিসার্চ রিসার্চ, কবে এক্সাক্ট কি বেরোবে আমার জানা নেই। তার হার্টের থেকে আরম্ভ করে কিডনি এবং সব জায়গায় আস্তে আস্তে ডায়াবেটিস একবার হলে সবসময় যারা প্যাথোলজিস্টরা আছেন তাদের কিন্তু বারবারন্ত, সাথে সাথে কতবার যে ব্লাড দিতে হয়। আমি তো অনেককে পয়সাও দেই, পয়সা দিতে গেলেও নিতে চায় না, মুশকিল, কিন্তু বারবার চেক করতে হয়। এখন তো আরো সুবিধা হয়েছে, খুব ইজিলি, মানে অ্যাপারেন্টলি তো কত সুগার আছে বোঝা যায়। এবং এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের সবাই মিলে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের সবাই মিলে এখানে জিরো টলারেন্স যদি আমি বলি, এটা কিন্তু খাটবে কিনা আমি জানি না, যে নো ডায়াবেটিস, নো ড্রাগ এডিকশন। আমাদের সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি, এখানে যে বেশিরভাগই নর্থ ইস্টে, আমরা চেষ্টা করি যে আমাদের ডায়াবেটিস যার হয়েছে তাকে একদম নর্মাল যে ডায়াবেটিস সুগার লেভেল আছে সেখানে নিয়ে আসবো। এরকম একটা যদি মিশন মোডে যেসব আমাদের যারা অলরেডি ডায়াবেটিস হয়নি বা ডায়াবেটিসের ভাব ধরেছে, অনেকের হয় না, ডায়াবেটিসের উপসর্গগুলো অনেক সময় ধরা পড়ে, তো সেই জায়গায় আগের থেকে এটা মিশন মোডে যদি আমরা চেষ্টা করি,
যে না তোমার এই অলস জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এইসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই মিলে আমরা যদি করি তাহলে এটা সম্ভব হবে। কেন পারবে? এবং এই ডায়াবেটিসের সাথে সাথে আমি দেখেছি বহু লোকের মেন্টাল সমস্যা হয়, মেন্টাল প্রবলেমও কিন্তু হয়, এবং পুরো ফ্যামিলির মধ্যে কিন্তু একটা বিরাট একটা মনে হয় যখন ধরা পড়ে যে তার ডায়াবেটিস হয়েছে, পুরো ফ্যামিলির মধ্যে একটা মায়ুস, যাকে বলে একটা মায়ুস যেমন সমস্ত ফ্যামিলির মধ্যে চলে আসে। তারপরে ওই নেক্সট জেনারেশন এরাও দুষতে থাকে যে তুমি আমাকে দিয়েছো, এটা আমাদের ভয়ের কারণ, নেক্সট আমাদেরও হতে পারে। তো এই যে একটা অবস্থা, সবাই মিলে আমরা প্রথম হচ্ছে ডায়াবেটিসের শনাক্তকরণ, স্ক্রিনিং যত করা যাবে আর আগের থেকেই তার ট্রিটমেন্ট শুরু করা। আজকে এখানে নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি, যেটা অনেক দিন ধরে ওনারা কাজ করছেন, এবং অ্যাওয়ারনেস আরেকটা বিষয় যেটা সব ক্ষেত্রেই আজকে আমরা দেখলাম যে যেখানে ইনজেক্টেবল ড্রাগ এডিকশনে দেখা যাচ্ছে আমাদের এখানে যে এইচআইভি বা এইচআইভির পরে এইডস, তার জন্য যেরকম অ্যাওয়ারনেস করতে হয়, বা হিপাটাইটিসের জন্য আমাদের বিভিন্ন হেপাটাইটিস যে আছে সেগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস করি। ইভেন যেখানে আপনার ধরুন আপনার অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য যে অ্যাওয়ারনেস, তো অ্যাওয়ারনেস সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই অ্যাওয়ারনেস এর প্রতি যাতে আমরা আরো, এই যে আপনাদের ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি তারা যদি আরো বেশি কাজ করছেন, আপনারা নিশ্চয়ই করছেন, কিন্তু শুধুমাত্র একদিনের জন্য বা দুদিনের জন্য এখানে আমি জানি কালকেও অনেক জায়গার থেকে এখানে যারা স্পেশালিস্টরা আসছেন তারা এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা রাখবেন। এবং এতদিন ধরে তো আমাদের এখানে এই ডায়াবেটিশিয়ান, প্রপার ডায়াবেটিশিয়ান যাকে বলে, আমাদের এখানে কম ছিল, কিন্তু অনেকে প্র্যাকটিস করেছে ভালোভাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আগামী দিনে আরো বেশি আমাদের এখন নতুন নতুন ছেলে মেয়েরা আসে, এবং এই ধরনের সিএমই যত বেশি হবে, আমি জানি না কতটা সিএমই ডায়াবেটিসের উপরে হয়, এখন যেহেতু মেডিকেল কলেজ হয়েছে নিশ্চয়ই আপনারা করছেন। আমাদের সরকার এখানে আসার পর আপনারা দেখেছেন, প্রথম যখন আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব আমি আছি, এবং আমি চেষ্টা করি বিশেষ করে যত মেডিকেল ফ্র্যাটার্নিটির যেসব প্রোগ্রাম থাকে সেখানে অ্যাটেন্ড করার। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমি যখন এখানে ঢুকছিলাম তো ডক্টর মুকুটরায় আমাকে বলছিলেন যে আপনি যে এসছেন, এতগুলো সকাল থেকে দেখছি এতগুলো প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করছেন, তারপরে যে আপনি এসছেন, মানে ওনার কাছে একটা অত্যাশ্চর্য মনে হলো যে আমি যে এসে গেছি এখানে। আমি বললাম যেহেতু বলেছি আমি নিশ্চয়ই আসবো। আর টাইম ম্যানেজমেন্ট এটাও কিন্তু একটা আর্ট। অনেকে বলে আমি এত ব্যস্ত, এত সময় আমার, সাংঘাতিক অবস্থা, আমার পারছি না, এই যেদিন এই কথাটা বলবেন তাহলে গেল। তা আমি মনে করি এটা আমার ডিউটি এখানে আসাটা, যে কোনো প্রোগ্রাম, সেটা ডাক্তারের ক্ষেত্রেই হোক বা অন্য ক্ষেত্রে। কারণে কিন্তু অনেক মৃত্যু হয় আমরা সবাই জানি, এবং সেই শূন্যে যাতে নামিয়ে আনা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করি। শিশুর হার্ট প্রবলেম আমরা সবাই জানি, এবং তাদেরকে বিনামূল্যে কিভাবে সাহায্য করা যায়, এর জন্য অ্যাপোলো হসপিটালের সাথে চেন্নাই, তাদের সাথে আমরা মো করেছি। একদিন আসবে যে ত্রিপুরাতে এখন ভালো ভালো স্পেশালিস্ট এখন চলে এসছে, এখানেও হবে। আমরা তো একদিকে বাইরেরও আমরা সহযোগিতা নিচ্ছি। এইমস এর সাথে আমরা মো করেছি, আপনারা সবাই জানেন। এইমস এর সলা পরামর্শ করছি, আমাদের অলরেডি একটা টিম পাঠিয়েছি এইমসে, বিভিন্ন স্পেশালিটি আমরা পাঠাবো তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। ডাইরেক্টর সাহেব এখানে এসেছিলেন ফুল টিম নিয়ে, যে আমাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও কেন আমাদের এইমস এর মতো পরিষেবা আমরা দিতে পারবো না। কিচ্ছু না, খালি একটা ম্যানেজমেন্ট যে সিস্টেম, এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্স বেরিয়েছে হসপিটাল ম্যানেজমেন্টে এইমস এর মধ্যে। আমাদের একজন অলরেডি এসছেন এখানে, সেইখানে অলরেডি আমরা তাকে
নিয়েছি এখানে যে হসপিটাল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আজকে আমরা সমস্ত ডাক্তার না শুধু প্যারামেডিক্স এবং অন্যান্য স্টাফ তাদেরকে আমরা পাঠাচ্ছি, এবং এই যে হৃদরোগের যে সমস্যা, জন্মগত হৃদরোগ, তার জন্য এখন পর্যন্ত RBS কে আমরা প্রায় 3 জনের মতো আমরা বোধহয় অপারেশনের সেখানে সুযোগ হয়েছে এবং তারা ভালো আছে। এবং এই RBS কে মাধ্যমে এখন পর্যন্ত প্রায় 182 জন শিশুর বিভিন্ন এয়ার লিপি হোক, ক্লেফট প্যালেটে হোক ইত্যাদি অনেক সময় অনেক কিছু থাকে, সেখানেও তাদের মানে হার্ট অপারেশন থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু হয়েছে। আমাদের IGM হাসপাতাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এই যে শনাক্ত করাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আগের থেকে, এবং এই স্ক্রিনিং চলছে এখানে, এবং বহু শিশু যারা শনাক্ত হয়েছে। এবং ন্যাশনাল হেলথ মিশন মাধ্যমে 48 মোবাইল স্বাস্থ্য পরিষেবা ওনারা দিচ্ছেন, এবং এতে করে এই যে জন্মগত ত্রুটি এবং যাদের যে বিকাশজনিত যে প্রতিবন্ধকতা সেটাও কিন্তু স্ক্রিনিং হচ্ছে। IGM হাসপাতাল আগরতলা শিশু বিভাগ এবং ধলাই জেলার হাসপাতাল শিশু বিভাগ আপনারা শুনে খুশি হবেন যে মাসকান MUSQN সার্টিফিকেট তারা লাভ করেছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওদের আন্ডারে ন্যাশনাল হেলথ যে সিস্টেম রিসোর্স সেন্টারের দ্বারা এটা কিন্তু স্বীকৃত। ত্রিপুরার IGM হাসপাতাল যে শিশু বিভাগ রাজ্যের তো প্রথম, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে তৃতীয় প্রতিষ্ঠান যারা এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত মানে গর্বের বিষয়। আজকে আমার মনে হয় যে এই যে এখানের যে অনুষ্ঠান, যে ট্রাই নেসকন যে সম্মেলন এখানে হচ্ছে 2 দিনের, এবং আমি তার সফলতা কামনা করে আগামী দিন আপনারা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুন, এবং বিশেষ করে ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় স্ক্রিনিং এর মাধ্যমে আগের থেকে জানা, এবং নতুন নতুন মলিকুলও বেরোচ্ছে, সেগুলো যাই হোক ট্রাই আর এরর মেথডই হোক আর যাই হোক, বা অলরেডি টেস্টেড কোথাও হয়েছে, 100% যখন বুঝবেন যে এই ওষুধ দিলে ভালো হবে, আপনারা এই কাজটা করবেন এবং মানুষকে আপনারা বাঁচাবেন। এবং মানুষের সাথে একটু কিচ্ছু না, খালি একটু ভালোভাবে কথা বললেই দেখবেন ইউ উইল বি ইন দেয়ার হার্ট। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়।